4 বছরের প্রেমের সম্পর্কটা যে বিয়ের পরে 1 বছরও টিকবে না কে ভাবে। তবে না ভাবলেও আমার সাথে তাই হয়েছে। আমার শাশুড়ির একমাত্র সন্তান, তার মায়ের অবাধ্য হয়ে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু বিয়ের পরে সে সম্পূর্ণ উল্টে গেল। এমনকি আমার পেটে তার অনাগত সন্তানের সংবাদ তাকে একটু আটকায়নি। আমাকে তালাক দেওয়ার 2 মাসের মধ্যে তার মার কথা মতো আবার বিয়ে করে। আমার জীবনটা মনে হয় সেখানেই থেমে যেত, কিন্তু না, আমি বেঁচেছিলাম আমার পেটের সন্তানের জন্য আর আমার অসুস্থ বাবার জন্য। তবে নিয়তির নির্মম পরিহাস বোধহয় আমাকে আরও নিঃস্ব করতে চেয়েছিল, তাই তো সন্তানের মুখ দেখাও আমার ভাগ্যে জুটল না। সন্তানকে হারিয়ে আমি পুরোপুরি ভেঙে গিয়েও আবার শক্ত হলাম। বাবার চিকিৎসা আর ভরণ পোষণের জন্য একটা প্রতিষ্ঠানে চাকরি নিলাম। আমার বাবার জন্য আমাকে বাঁচতে হবে, কারণ এই মানুষটা আমার মা চলে যাওয়ার পরে শুধু আমার জন্য পুরো জীবনটা একা কাটিয়েছেন। আমাকে সবকিছুর অভাব ভুলিয়েছেন। আমি আমার বাবার একমাত্র ভরসা। আমি ওনার পাশে না থাকলে ওনার কি হবে? জীবনের প্রতি মায়া উঠে যাওয়া আমার মনে শুধু বাবার অসহায়ত্ব ঘুরপাক খেত। হ্যাঁ, এখন শুধু বাবার আমাকে বাঁচতে হবে। তবে জীবন থেকে বিয়ে নামক শব্দটা আলাদা করে দিলাম। আর এভাবেই দেখতে দেখতে 3 বছর অতিক্রম হয়ে গেল। সেদিন অফিসের কাজে জেলার বাইরে গিয়েছিলাম। বাসে করে ফেরার সময় পাশের সিটে একান্ত ঘুমন্ত বাচ্চাটার দিকে তাকিয়ে আমার সারা শরীর শিউরে উঠল। কেন জানি বাচ্চাটার দিকে তাকিয়েই আমার মধ্যে 3 বছরের মাতৃত্ব জেগে উঠল। আমি চলন্ত বাস থেকে নিজের সিট ছেড়ে বাচ্চাটার দিকে এগিয়ে ওর গাল ছুঁলাম। আস্তে আস্তে মাথায় হাত রাখতেই তাকে জড়িয়ে রাখা মেয়েটা আমার হাত ছিটকে সরিয়ে বলল, কি করছেন আপনি? জাগাবেন না, সে কান্না করতে করতে এতক্ষণে ঘুমিয়েছে মাত্র। মেয়েটার কণ্ঠস্বর কেমন যেন কাঁপা, মনে হচ্ছে আমি কখনো এই স্বর শুনেছি। কোথায় শুনেছি মনে করতে পারছি না, তবে আমি নিশ্চয়ই কোথাও শুনেছি। আমি আমার মুখের মেকআপটায় হাত রেখে আনমনা হয়ে আবার নিজের সিটে বসলাম। বারবার বাচ্চাটার দিকে তাকাচ্ছি। কে এই বাচ্চা? আমার মতো নাক, তার থুতনির নিচে আমার মতো ডিম্পল, কপালে চুলের ভাঁজটাও আমার মতো। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে না, আমার সেদিন তাহলে মৃত সন্তান হয়নি, আমার সন্তান বেঁচে আছে। সেই আমার সন্তান নয় তো? আজ থেকে 3 বছর আগেই তো আমার ডেলিভারি হয়েছিল। ডক্টর বলেছিল আমার মৃত সন্তান হয়েছে। আমার নিজের বাবাও বলেছিল আমার সন্তান বেঁচে নেই। এমনকি আমি জ্ঞান ফিরে তাদের বলা অনুযায়ী মৃত সন্তানের মুখটাও দেখিনি। বাবা আমাকে বুঝিয়েছে দেখলে আমার আরো বেশি কষ্ট হবে বলে ওনারা না দেখিয়ে দাফন করে ফেলেছে। কেন জানি মেনে নিলেও আমার সেদিনও বিশ্বাস হয়নি। কি করে বিশ্বাস হবে? আমি যে থিয়েটারে যাওয়ার আগেও আমার বাচ্চার অস্তিত্ব টের পেয়েছিলাম। আমি ভীষণ দুর্বল হলেও আমি মা, সেটা বুঝতে পারলাম আমার সন্তান ভালো আছে। তাহলে কি সেদিন ওরা আমার সাথে প্রতারণা করেছে, আমাকে মিথ্যা বলেছে? কিন্তু কেন বলবে? আমার বাচ্চাকে আমার থেকে কেন আলাদা করবে? আমার বাচ্চার উপর অধিকার তো কেবল আমারই আছে, না আর একজনের আছে? কিন্তু সে তো আমাকে ছেড়ে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে আমার বৈবাহিক সম্পর্ক। তাহলে সে আমার বাচ্চার উপর অধিকার কি করে দেখাবে? নাকি স্ত্রীকে ছিন্ন করলেও সন্তানের উপর অধিকার থাকে? না না না, আমার মাথা ঘুরছে। অরুণ আমার বাচ্চা কি করে নিবে? তারপরও সুযোগ থাকতো যদি সে অন্য জায়গায় আবার বিয়ে না করত। কিন্তু সে তো বিয়ে করেছে, বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করে সুখী আছে। তাহলে কেন আমার বাচ্চা সে নিবে? আর আমার বাবা কেন আমাকে মিথ্যা বলবে? বাবা তো জানে আমি অরুণকে হারিয়ে কতটা ভেঙে পড়েছি, কতটা এলোমেলো হয়েছি, আর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছি। সবকিছুর পরে আমার একটাই আশা ছিল, আমার অনাগত সন্তানকে নিয়ে। তার জন্য আগে থেকেই কত স্বপ্ন জমিয়ে রেখেছি। একা একা পেটে হাত রেখে ওর সাথে কথা বলে বলে হেসেছি। মা হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় রাত দিন নির্ঘুম বিসর্জন দিয়েছি। আমার বাবা এই সব কিছু স্বচক্ষে দেখে কি করে এটা করতে পারবে? পারবে না। হয়তো আমিই ভুল ভাবছি। আমি ঘুমান্ত সেই বাচ্চাটার উপর থেকে চোখ সরিয়ে নিলাম। হ্যাঁ, বোধহয় এটা অন্য কারো সন্তান, অন্য কারো মেয়ে। আমার সন্তানকে তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আমি তো সন্তান হারা। আমি অন্যের সন্তানের উপর কেন দৃষ্টি নিক্ষেপ করছি? দ্রুতগতিতে বাস এগিয়ে চলছে, তার মতোই দ্রুতগতিতে বইছে আমার ভারী নিঃশ্বাস। তবে থমকে গেছে আমার হৃদকম্পন। নিস্তেজ সতেজতার বিস্তারে সে পেরে উঠছে না, আর আমিও বাচ্চাটার উপর থেকে আটকে রাখতে পারছি না আমার আঁখি জোড়া। দেখতে দেখতে বাসটা একটা জায়গায় এসে থামলো। আমি ছলছল চোখে আবারও তাকালাম।
তাকিয়ে দেখি মেয়েটা বাচ্চাটাকে টেনে কোলে নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। নাড়াচাড়া করাতে বাচ্চাটা জেগে ফোলা ফোলা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। হয়তো অনেকক্ষণ কান্না করেছে, তাই চোখ দুটো এমন লাল আর ফোলা। ওর চোখে তাকিয়ে আমার বুকটা কেন ফেটে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কিছু। আজ পর্যন্ত আমার চোখে অসংখ্য বাচ্চা পড়েছে, আমি তাদের দিকে তাকিয়ে হেসেছি, খেলেছি, কিন্তু কখনো মাতৃত্বের এই অনুভূতিটুকু পাইনি। কখনো বুকে টেনে নেওয়ার এতটা তীব্র আকুলতা জন্মায়নি। আমার খুব ইচ্ছে করছে তাকে এক টানে বুকের সাথে লেপ্টে আদর করতে। দেখতে দেখতে মেয়েটা নেমে গেল। বাস ছেড়ে দেওয়ার মুহূর্তে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমিও নেমে গেলাম, যদিও আমার গন্তব্য ছিল আরো সামনে। এদিকে মেয়েটা বাচ্চাটাকে এমনভাবে কোলে নিয়েছে যে বাচ্চাটা পেছনের সবকিছু দেখতে পাচ্ছে। নেকাব পরা আমাকে তাদের পিছু আসতে দেখে সে দুবার মেয়েটার কাঁধে মুখ গুজল। আমি বুঝলাম বাচ্চা মানুষ কালো বোরকা পরিহিতা আমাকে দেখে হয়তো কিছুটা ভয় পাচ্ছে। আমি আস্তে করে আমার মুখের উপরে নেকাবটা খুলে ফেললাম। বাচ্চাটা আর চোখে আস্তে আস্তে আবার মুখটা অল্প তুলে আমার দিকে তাকিয়ে চোখ লুকিয়ে ফেলার আগেই কেমন যেন একটা দৃষ্টিতে গলাটা উঁচু করে এক হাত বাড়িয়ে বলল, আম্মু। তার মুখের এই ডাকের তীর যেন আমার কলিজাটা ভেদ করে ফেললো। বুঝতে পারলাম না আমাকে আম্মু কেন ডাকলো, তবে সাথে সাথে আমি ডুকরে কেঁদে মুখ ফিরিয়ে নিলাম, কারণ বাচ্চার এই ডাকে এতক্ষণে মেয়েটা পেছনে তাকিয়েছে। তারপর আমাকে অন্য পাশে তাকিয়ে থাকতে দেখে কিছু না বুঝে বাচ্চাটার ঘাড়ে হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, এই যে আম্মু এখানে। তারপর রাস্তায় দাঁড়ালো, আমি ওদের সাথে দাঁড়ালাম, আমার পুরো দৃষ্টি বাচ্চাটার উপর। বাচ্চাটাও আমার দিকে অপলক তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে গিয়েও বলছে না। আর একটু পরে মেয়েটা রাস্তার ওই প্রান্তে ইশারা করে হাত নাড়িয়ে জোরে বলল, এই একটা রিক্সা নিয়ে আসেন। আমি ওপাশে তাকিয়ে নিজের স্থিরতা হারিয়ে ফেললাম। অরুণ, তার মানে এই বাচ্চা কি আমার সন্তান বেঁচে আছে? কিন্তু কি করে অরুণ ভালোবাসার মতো আমার সন্তানকেও ছিনিয়ে নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিতে পারে? কি করে? যে দম্পতির বিচ্ছেদ ঘটে যায় তাদের সন্তানের মতো হতভাগা বোধহয় আর কেউ হতে পারে না। অরুণ আর সেই বাচ্চার দিকে তাকিয়ে আমি এটাই ভাবছিলাম, সত্যি এই বাচ্চা যদি আমার হয়ে থাকে তাহলে সে ভীষণ রকম অভাগা, কারণ তার মা বাবা দুজন বেঁচে থাকলেও সে একজনকে পেলে আরেকজনকে পাবে না, কারণ ওর বাবা মা যে আর স্বামী স্ত্রী নয়। তবে মাঝখানে অরুণ শুধুই এক সুবিধাবাদী স্বার্থপর, যে একাই সন্তানের ভাগে হাত দিয়েছে। অরুণ রাস্তার একপাশে হাত নেড়ে রিক্সা ডাকছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি সেই বাচ্চাটার দিকে। কেন জানি কাউকে প্রশ্ন করার দরকার মনে হচ্ছিল না। আমি মা, বুঝতে পেরেছি এই সন্তান আমারই গর্ভে। না, এখানে আমাকে কেউ দেখছে না, কিন্তু আমি দেখছি বিরাট বিশ্বাসঘাতকতার আনাগোনা। আমি আর এটা হতে দিব না। আমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে আনবো। আমার সন্তানকে আমি 10 মাস গর্ভধারণ করেছি, তাহলে অরুণ কেন একা অধিকার দেখাবে? ইতোমধ্যে মেয়েটা আমার বাচ্চাকে নিয়ে রিকশায় উঠেছে, কিন্তু বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে এবার আমার নেকাবে ঢাকা চোখের দিকেই তাকিয়ে আছে। অরুণও উঠল, কিন্তু সে পেছনে আমাকে দেখল না। রিকশা চলছে, কিন্তু সে বাচ্চা একটা হাত বাড়িয়ে যতক্ষণ দেখা যায় আমার দিকে তাকিয়েই রইল। আমার ইচ্ছে করছে দৌড়ে পেছনে পেছনে চলে যায়, কিন্তু না, এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না। আমাকে সত্যটা জানতে হবে। কিন্তু ঠায় দাঁড়িয়ে রইলাম। কিভাবে নিজের গন্তব্যে পৌঁছাবো বুঝতে পারছি না। পা নাড়াতে পারছি না একদমই। মাথা ঝিমঝিম করে সেখান থেকে চিনচিনে ঘাম ঝরে পড়ছে। খুব অস্বস্তি লাগছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে হঠাৎই রাস্তার পাশে একটা টিউবওয়েলে চোখ পড়ল। পাশেই একটা মসজিদ, তবে এই মুহূর্তে আশেপাশে তেমন মানুষ নেই। আমি ধীর পায়ে সেটার দিকে এগিয়ে গেলাম। মুখের উপর থেকে পর্দাটা সরিয়ে মুখটা ধুয়ে হাত দিয়ে ঢকঢক করে পানি খেলাম। হিজাবটা খুলে মাথায় পানি দিতে পারলে বোধহয় ভালো লাগতো। প্রচুর যন্ত্রণা করছে, কিন্তু পাবলিক স্থানে এটা সম্ভব না ভেবে আমি সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ঘুরলাম। পিছন ঘুরে চোখ খুলতে কিছুটা অবাক হয়ে অস্পষ্ট স্বরে বললাম, ফয়সাল ভাই তুমি? আমার সামনে বাজারের একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে ফয়সাল ভাই, আমার বড় ফুফুর ছেলে। ফুফুর বাসা এই সামনের গলিটার পরেই। ফয়সাল ভাইয়ের মুখের মধ্যে অস্থিরতা স্পষ্ট। আমার প্রশ্নটা এড়িয়ে বলল, মাথায় পানি দিবি? হিজাব খুল। আমি পানি তুলছি। আমি বিব্রত হয়ে বললাম, না না, লাগবে না।
তুমি কি বাজার করতে এসেছিলে? ধমকের স্বরে উনি আবার বললেন, কেন এসেছি বুঝতে পারছিস তো? জিজ্ঞাসা করা বন্ধ করে তুই নিচু হ, মাথায় পানি দে, তারপর শুনবো সব। আমি ভীষণ কষ্ট থেকেও হাসি টেনে বললাম, এখনো জেদ কমালে না তুমি? যাকে যা বলো তাই করতে হবে, তাই না? ফয়সাল ভাই হাসলো আর বলল, যদি সত্যিই তাই হতো। আমি চুপ করে গেলাম। আস্তে আস্তে মাথার দিকে হিজাবটা অল্প খুলে মাথাটা নিচু করে মাথায় হাত দিয়ে পানি দিলাম। পানি দেওয়ার পরে ফয়সাল ভাই আমার হাত ব্যাগটা টেনে নিজের হাতে নিয়ে বলল, কেন এসেছি সেখানে? আর এই পরিশ্রান্ত হওয়ার কারণ কি? অরুণকে দেখেছিলাম। অরুণকে দেখলে কি মাথা ব্যথা আপনা আপনি চলে আসে? তোমার মনে আছে 3 বছর আগে আমার মৃত সন্তান হয়েছে বলে সবাই আমাকে বুঝিয়েছিল? ফয়সাল ভাই ভুরু কুঁচকে বলল, তুই তো তা দেখিসনি, শুধু শুনেছিলি। আমি উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে বললাম, এই তো আমার কথা বললে। আমি তা দেখিনি। আমার সাথে অরুণ এখানেও প্রতারণা করেছে। আমার সন্তান বেঁচে আছে। ওই যে ওই যে আমি দেখেছি আমার সন্তানকে। একটা মেয়ে তাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে আমাকে আম্মু বলে ডেকেছে। বিশ্বাস করো ফয়সাল ভাই, আমার ইচ্ছে করছিল একটা টানে আমি ওকে আমার কাছে নিয়ে আসি। ফয়সাল ভাই অবাক হয়ে বলল, তোর সন্তান? কিন্তু কি করে চিনলি? আর সে কি করে আম্মু ডাকলো? আমি তোতলাতে তোতলাতে বললাম, কি করে ডাকলো তাও আমি জানি না, তবে এই যে আমার থুতনিতে ডিম্পলটা, সেটা ওই বাচ্চারও আছে। আমার মতো চেহারা, তুমি দেখলে বুঝতে। কিন্তু সেটাও আমি অবিশ্বাস করতাম যদি বাচ্চার সাথে অরুণকে না দেখতাম। বলো, এটা কি করে অবিশ্বাস্য হবে? অরুণ আমাকে ছিন্ন করে আবার আমার সন্তানকেও ছিনিয়ে নিয়ে আমাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছে। এটা আমারই সন্তান। ফয়সাল ভাই থমকে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, আবিদা, তুই 4 বছরও মানুষ চিনলি না রে। এত বোকা কেন তুই? যদি আমাকে এর অল্প বুঝতিস। আমি ফয়সাল ভাইয়ের হাত থেকে আমার ব্যাগটা টেনে নিয়ে বললাম, সিএনজি নিয়ে উত্তরের রাস্তায় চলে যাব। ফুফুকে সালাম দিয়ে। উনি হতাশ ভঙ্গিতে বললেন, 11 বছর হলো তুই আমাদের বাসায় আসিস না। আজকে তো আসতে পারতি। আচ্ছা ঠিক আছে, হিসাবের খাতাটা আরো দীর্ঘ হোক। আয়, তোকে গাড়িতে তুলে দিই। ফয়সাল ভাই আমাকে গাড়িতে তুলে দিল। যাত্রী পূর্ণ হয়ে গাড়ি ছাড়ার আগ পর্যন্তই দাঁড়িয়েই রইল। বাতাসের তীব্রতা বাড়তে লাগলো, আর আমার ভেতরে প্রশ্নের ঝুলিটা এতটাই ভারী হতে লাগলো, কি করে এমন হলো? সবার সাথে আমার বাবা কেন আমায় মিথ্যে বলল? আর অরুণ কেন আমার সন্তানকে এভাবে প্রতারণা করে ছিনিয়ে নিল? সৎ মায়ের কাছে আমার সন্তান ভালো নাও থাকতে পারে, এটা ভাবা উচিত ছিল না? বাসায় এসেই আমি এক নাগাড়ে কলিং বেলটা চাপতে লাগলাম। অপেক্ষা করার ধৈর্য সারা শরীরে বিন্দু মাত্রও নেই। বাবা কিছুক্ষণ পরে দরজা খুলে বলল, কি রে মা, এত অস্থির কেন আজ? আমি দরজাটা চাপিয়েই বললাম, বাবা, তুমিও পারলে আমার সাথে এমন করতে? বাবা অপরাধীন চোখে বলল, আমি আবার কি করলাম? আমি সোফার দিকে এগিয়ে বোরকা খুলতে খুলতে বললাম, আমার মৃত সন্তান হয়েছিল বলেছিলে না? আমার কথা শুনে বাবার প্রশ্নসূচক মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। বোরকা খুলে হিজাবটা গলায় ঝুলিয়ে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিলাম। তারপর ধপাস করে সোফায় বসে বাবার উদ্দেশ্যে জোর কণ্ঠে বললাম, চুপ কেন তুমি? মিথ্যে বলেছিলে কেন? একটা মায়ের কাছে তার সন্তানের মিথ্যে মৃত্যুর সংবাদ বলতে তোমার বুক কাঁপলো না বাবা? বাবা আমার কথা শুনে কেঁদে ফেললেন। হাত বাড়িয়ে আমাকে চুপ করতে ইশারা করলেন। আমি এক হাত সোফার হাতলে ঠেস দিয়ে বাবার কাছ থেকে উত্তর পাবার আশায় তাকিয়ে আছি। বাবা অপরাধ সুলভ হলেন এবার। আস্তে আস্তে বললেন, হ্যাঁ, আমি মিথ্যে মৃত্যুর সংবাদ বলেছিলাম, কিন্তু সেটা সত্যি সত্যি মৃত্যুর হাত থেকে বাঁচাতে। তোর এত সন্তানের কথা ভেবেই আমার এই মিথ্যা ছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলতে চাইছো তুমি? বাঁচাতে মানে? বাবা উত্তরে বললেন, আমি চাইনি আমার মতো তোর জীবন হোক, এমন একাকিত্ব তোর জীবনে আসুক। আমি জানি সন্তান পেলে বাকি জীবনটা তাকে নিয়েই কাটিয়ে দিবি। আমি চেয়েছিলাম দ্বিতীয়বার তুই জীবন সাজাবার চেষ্টা কর। এরপরও আমি একজন বাবা হয়ে এত বড় মিথ্যে বলতে পারতাম না। সেটা বলেছি তোর সন্তানের বেঁচে থাকার জন্য। তুই এই পর্যন্ত অরুণকে যতটা খারাপ ভেবেছিস, অরুণ তার চেয়েও ভয়ানক।
হাসপাতালে বাচ্চার মৃত্যু সংবাদ তোকে না দিলে সে সত্যি সত্যি বাচ্চার মৃত্যু নিশ্চিত করে দিবে বলে হুমকি দিয়েছিল। এমনকি ডক্টরকেও এটা বলতে বাধ্য করেছে। আমি জানি না এটা কেন করেছে সে। আমি সোফা হতে শরীর হেসকে নামতে নামতে একদম ফুলেরে পড়ে গেলাম। একজন বাবা সন্তান মেরে ফেলার হুমকি দিতে পারে? তাহলেই 3 বছর এমন পিশাচ বাবার কাছে আমার সন্তান কেমন ছিল? ভাবতে ভাবতে বাচ্চার সে লাল ফোলা চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠল। আমি টি টেবিলটাতে ভর করে উঠে দাঁড়িয়েই বললাম, বাবা, আমার সন্তান ভালো নেই, ওকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। চলো বাবা, এখনই চলো। বাবা এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমার পাগলামও বেড়ে চলল। আমি বুঝে গেছি আমার সন্তান সত্যিই ভালো নেই, তার আমাকে ভীষণ প্রয়োজন। আমার বাবা শান্ত গলায় ধীরে ধীরে আমাকে বললেন, আরে পাগলামি করিস না মা, এই 3 বছর যেভাবেই হোক ছিল তো নাকি, আর একটু অপেক্ষা কর এবং বুঝে শুনে পা বাড়া। অরুণকে আমার ভয় হয়, হুট করে তুই তোর সন্তানকে আনতে পারবি না। বাবার কথা শুনে আমি আবারও ধপাস করে নিচে বসে গেলাম। হ্যাঁ, সত্যি হুট করে কিছু করা সম্ভব নয়। যে অরুণকে আমার ভালোবাসার শক্তি আটকাতে পারেনি, সেখানে জবরদস্তিতে নিয়ে যাওয়া বাচ্চাকে ফিরিয়ে আনা আমার পক্ষে এতটা সহজ হবে না। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমার মনে হচ্ছে যে মেয়েটা আমার সন্তানকে কোলে করে অরুণের সাথে গেল তাকে আমি চিনি। কখনো এই কণ্ঠস্বর আমি শুনেছি, কিন্তু অরুণের দ্বিতীয় স্ত্রী সে নয়, সে অন্য কেউ। কিন্তু আমি বুঝতে পারছি না আমার সন্তানকে ওই মেয়ে কোথায় নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল। বাবা করুণ স্বরে বলল, এবার থাম না মা, আমরা এভাবে কি করে এসব জানবো বল, খোঁজ নিতে হবে তো। আমি মাথা নেড়ে রুমের দিকে যাওয়ার উদ্যত হতে হতে বললাম, হ্যাঁ, খোঁজ নিতে হবে। আর আজকে ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি চলে যাচ্ছি। সে সময় বাবা বলছে, সেদিন যদি ভুলটা না করে ফয়সালকে একটাবার বুঝতি। আমি জানি বাবা এখন কি বলবে, তাই শোনার অপেক্ষা না করে দ্রুত পায়ে রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। বড্ড অস্বস্তি হচ্ছে, ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। তবে আমি আমার সন্তানকে কাছে পাবো, কবে কাছ থেকে মন ভরে দেখার সুযোগ পাবো। অরুণ এসব করার আগে আমাকেই মেরে ফেলতো যদি, তাহলে আরো ভালো হতো। কেন আমাকে তিলে তিলে শেষ করে দিতে চাইছে? আজও আমি উত্তর পাইনি সে কেন আমাকে ছেড়ে গেল, কেন তার আকাশসম ভালোবাসা হঠাৎ ঘৃণায় রূপ নিল। আমি জানার চেষ্টা করেছি, কিন্তু বেলা শেষে ক্লান্ত হয়ে আশা ছেড়ে দিয়েছি। কিন্তু আমার সন্তানের আশা তো এখন ছাড়তে পারবো না। যাই হয়ে যাক না কেন, আমি আমার সন্তানকে ফিরিয়ে আনবো। যন্ত্রণা, দুশ্চিন্তা, আকুলতা, অস্বস্তিতে সে দিনটা কেটে গেল। পরের দিন অনিচ্ছা সত্ত্বেও অফিসে গেলাম। আজকে কোনো খবরাখবর নেওয়ার সময় নেই। আগামীকাল দুপুর পর্যন্ত কাজ করে ছুটি নেব ভেবে নিলাম। এদিকে অফিসে বসে আমার ফয়সাল ভাইয়ের কথা মনে হলো। ওনার থেকে সাহায্য চাইলে কেমন হয়? বাবা তো অসুস্থ, আমি একা মানুষ, কোন সাহসে এমন ভয়ানক মানুষের আশপাশ পর্যবেক্ষণ করব? এই চিন্তাটা আসার সাথে সাথে ওনাকে ফোন লাগালাম। আজ বহু বছর পরে এই নাম্বার আমি ডায়াল করেছি। একটা সময় খুব করা হতো, তবে যখন থেকে জেনেছিলাম ফয়সাল ভাই আমাকে বোনের বাইরে অন্য কিছু ভাবে, আমাকে নিয়ে জীবনের স্বপ্ন দেখে, ঠিক তখন থেকেই এই অবহেলা। কারণ তখন আমার জীবনে অরুণ এসে গিয়েছিল। আমার প্রেম সম্পর্কে তখন বাবাও কিছু জানতেন না, তাই আমাকে না বলেই ওনাদের প্রস্তাব অনুযায়ী বিয়ের তারিখ ঠিক করে ফেলেছিলেন। আর আমি তখনই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এমনকি পালিয়ে গিয়েও ছিলাম। আমার বাবা পরবর্তীতে আমাকে মেনে নিলেও মানতে পারেনি অরুণের মা। কয়েক মাসের মধ্যে অরুণও চলে গেল মানতে না পারার দলে। ক্ষুণ্ণ হয়ে গেল আমাদের চোখ ধাঁধানো প্রেম কাহিনী। বিষাদের সমুদ্রে ভেসে চললাম নিথর আমি। এই চলা এখনো অব্যাহত, জানি না আর কতদিন চলবে। ফয়সাল ভাইকে বলে দিলাম অরুণের পরিবারের উপর ভালো করে খোঁজ খবর নিতে। পরের দিন বিকালে ওনাকে নিয়ে আমি সেখানে যাব। কাছে না হোক, দূর থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ফয়সাল ভাই আমার কথা মতো খোঁজ নিতে তাদের বাসার আশেপাশের মানুষের সাহায্য নিলেন। রাতে তিনি আমাকে আচমকা একটা অসম্ভাব্য সংবাদ দিলেন, যেটা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম।
এটা শুনে অরুণের কার্যকলাপে আমার আবার ভয় জন্মালো। সেদিন রাতটা আগের দিনের চেয়েও খারাপ গেল। পরে দুপুরে কোনো রকম কাজ শেষ ফয়সাল ভাইয়ের সাথে রওনা দিলাম অরুণের নানার বাড়ির দিকে। হ্যাঁ, উনি গত 6 মাস থেকে নাকি ওখানেই থাকেন। অরুণের বউয়ের সাথে হাত তোলা ঝগড়া পর্যন্ত হয়েছে ওনার। এক পর্যায়ে বাড়ি ছাড়তে বাধ্য করলো। আমি শুধু ভাবছি, অরুণ একমাত্র ছেলে হয়ে তার এত ভালোবাসার মাকে এতটা কষ্ট দিতে পারলো, এবং তার বউ ওনাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো। ওরা আমার সন্তানকে কতটা অবহেলায় রেখেছে, না জানি আমার বাচ্চাটার সাথে কত খারাপ হয়েছে। স্থানীয় মানুষদের সাহায্যে আমরা আসর নামাজের সময় অরুণের মামা বাড়ি পৌঁছালাম। বাড়ির গেটে পা রাখতেই দেখি নিচু হয়ে তিনি সবজি গাছে পানি দিচ্ছে। আমাদের গেট খোলার আওয়াজে মাথার আঁচলটা কানে উনি গুজে ফিরে তাকালেন। ফিরে আমাকে দেখে উনি তাড়াহুড়ো করে ভেতরে চলে যেতে চাইলেন। আমি দ্রুত পা বাড়িয়ে দিয়ে ওনাকে ডেকে থামালাম। এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রেখে বললাম, পালাচ্ছেন কেন? যা করার তো করেছিনি। বলুন আমার সন্তানকে আপনার ছেলে কেন এবং কোথায় রেখেছে? উনি এবার মুখ থেকে আঁচলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে কাঁদো স্বরে বলল, আবিদা, তোমার স্নেহা ভালো নেই। আমি তোতলে বললাম, খুব স্নেহের নাম রেখেও আমার মেয়ে ভালো নেই কেন? সবকিছু আপনার জন্যই হয়েছে, এটাই চেয়েছিলেন না? আমার রাগের তীব্রতা দেখে ফয়সাল ভাই আমাকে শান্ত হওয়ার ইশারা করলো। অরুণের মায়ের চোখে আজ আর্তনাদ ছাড়া কিছুই নেই। তিনি কাঁদতে কাঁদতে আমার কথাকেই সায় দিয়ে বললেন, ইস, যদি আগে বুঝতাম আজ এতগুলো জীবনের এমন দশা হতো না। আমি রাগ থাকলেও নিজেকে সংযত করে বললাম, সময় পেরিয়ে গেছে। আপনার অসময়ের এই রোদন ধারা কেউ দেখবে না আর। এখন প্লিজ বলুন, আমার সন্তানের সাথে অরুণ আর ওর বউ কি খারাপ করেছে? আমার জন্য করা খারাপের জন্য ওকে ছেড়ে দিলেও আমার সন্তানের কিছু হলে ছাড়বো না। অরুণের মা কাপা গলায় বলল, অরুণ তার বউয়ের কথা মতো স্নেহকে এক দম্পতির নিকট বিক্রি করে দিয়েছে। অরুণ আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে শুনে আমার সারা শরীরে কম্পন ধরে গেল। অরুণের মা এই কথাটা বলে হু হু করে কাঁদছে, কিন্তু আমি কেমন যেন পাথরের মতো স্থির হয়ে যাচ্ছি। কোনো একটা শব্দ উচ্চারণ করতে পারছি না, তবে বিকট আওয়াজের সাথে শুনতে পাচ্ছি আমার ভেতরটা চিৎকার করছে। বুক ফেটে উচ্চারণ হচ্ছে, ছি ছি, একজন বাবা নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে? কিন্তু একটা কথাও মুখ ফুটে বাইরে প্রকট হচ্ছে না। হঠাৎ দেখলাম চারপাশ কেমন ঘূর্ণায়মান লাগছে। চারপাশ ঘুরছে নাকি আমি ঘুরছি বুঝতে পারছি না। তৎক্ষণাৎ ফয়সাল ভাই আমাকে ধরে বলল, তুই তো পড়ে যাচ্ছিস, আবিদা শক্ত হ, স্নেহা যেখানেই থাকুক আমরা ফিরিয়ে আনবো। আবিদা, আবিদা, না, শক্ত হতে পারলাম না, পড়ে গিয়েও পড়লাম না। ফয়সাল ভাই ততক্ষণে আমাকে শক্ত করে ধরে নিয়েছে। অরুণের মাও আমাকে ধরে সেই বাসার ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি অনেকটাই ঠিক হলাম। খেয়াল করলাম অরুণের মামার বউ, ওনার বাচ্চারা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই চলো, আমি এখন ঠিক আছি, সন্ধ্যা হয়ে গেছে। অরুণের মা আমার পাশে বসে বলল, তুমি আমাকে মাফ করে দিতে পারবে তো? আমি চুপ করে রইলাম। উনি বিনয়ের সাথে আবার বললেন, মা হওয়ার যোগ্যতা তো আমি নিজেই বিনষ্ট করেছি, অপরাধ করেছি, তবুও তুমি আমাকে একজন অপরাধী মা হিসেবে পারবে না ক্ষমা করতে? আমি কিছু বলার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বিছানার ডান পাশের বালিশটার সাথে স্নেহার একটা ছবি দেখলাম। আমি ছবিটা টান দিয়ে আনতে আরেকটা ছবি বের হলো। সেটা ছিল আমার আর অরুণের বিয়ের দিনের ছবি। পালিয়ে বিয়ে করেছিলাম, তবে সেদিন বেনারসি ঠিকই পরেছিলাম, অনেক ছবিও তুলেছিলাম। আমি ছবি দুটো হাতে নিয়ে বললাম, এই ছবি? অরুণের মা ছবির দিকে তাকিয়ে বলল, তোমাদের এই ছবিটা ময়লা ঝুড়িতে পেয়েছিলাম, অরুণ নয়তো ওর বউ হয়তো কোথাও পেয়ে ফেলে দিয়েছিল। আর স্নেহার ছবিটা সিনথিয়ার কাছ থেকে চেয়ে এনেছি। আমি অরুণের মার দিকে তাকিয়ে বললাম, স্নেহাকে আপনি কখনো আমার ছবি দেখিয়েছেন? আমার প্রশ্নটা শুনে তিনি চুপসে গেলেন। পাশ থেকে ওনার ভাইয়ের স্ত্রী বললেন, হ্যাঁ আপা, গত 4 দিন আগে দেখিয়েছিল, বলেছিল এটা ওর আম্মু। এই কথা অরুণ শুনে ফেলেছিল, তারপর যা তা বলেছে। সিনথিয়া রিকোয়েস্ট করলে স্নেহাকে দেখাতে আনে প্রায়, কারণ আপা স্নেহাকে দেখতে সবসময় পাগল হয়ে থাকে, আর স্নেহা ওর দাদিমণির জন্য পাগল। কিন্তু সেদিন বলে গেছে আর কোনোদিন দেখাতে আনবে না, কারণ উনি নাকি স্নেহাকে আলাদা করে দিতে আর আসল মায়ের পরিচয় দিচ্ছে।
আমি মনে চাপা কান্নায় মুখ চেপে ধরলাম। ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই দেখলে তুমি, আমার মেয়ে আমাকে সেদিন অল্প দেখেই চিনে ফেলেছে। সে আমাকে আম্মু বলে ডেকেছিল। আমার কথা শুনে অরুণের মা অস্থির হয়ে জানতে চাইল, স্নেহাকে কোথায় দেখেছি, কেমন আছে। তখন আমি ওনাকে বিস্তারিত বললাম। তারপর আমি মর্মাহত চেহারায় কিছুক্ষণ চুপ থেকে বললাম, জানেন, স্নেহা ওই মেয়ের সাথে থাকতে চায় না। তার চোখ মুখ কেঁদে লাল হয়েছিল। তারপর সেখানে অরুণ আসলো, এসে রিকশায় করে কোথাও গেল। জানি না এরপর কি হলো। অরুণের মা বলল, তুমি ঠিক বলেছ, স্নেহা সিনথিয়ার সাথে থাকতে চায় না। 2-1 দিন পর পর অরুণ কিংবা আমাকে না দেখলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাই সিনথিয়া ওকে নিয়ে আসে দেখা করাতে। অরুণ স্নেহার সাথে খারাপ ব্যবহার করলেও সে বলে, আমি তোমার সাথে থাকতে চাই আঙ্কেল। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল? বিমর্ষ মুখে তিনি বললেন, হ্যাঁ, সেটাই শিখিয়েছে। সেদিন যখন তোমার ছবি দেখিয়ে বললাম এটা তোমার আসল আম্মু, তখন সে বলে, পাশের আঙ্কেলও কি তাহলে আমার আসল আব্বু? আমি সেটা বলতে পারিনি। তার আগেই এসব শুনে অরুণ রেগে গিয়েছিল। এই যে ছবিটা, এটা কাচের ফ্রেমে বাঁধিয়েছিলাম, কিন্তু সেদিন এটা অরুণ ছুঁড়ে ফেলে একদম ভেঙে গুঁড়ো করে দিয়েছে। সে চলে যাওয়ার পরে আমি একটা গাছ তুলে আবার যত্ন করে আবার আমার শোবার পাশে রেখেছি। ওনার কথাগুলো বলতে যেমন চোখ গড়িয়ে জল পড়ছিল, তখন আমার ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি ওনার মাথায় হাত রেখে বললাম, আপনার উপরে আমার কোনো রাগ নেই, কষ্ট নেই, তবে যা করেছেন তা আর ফেরাতে পারবেন না। আর তার জন্য হয়তো বাকিটা জীবনই আপনাকে রোদন করে যেতে হবে, অসময়ের রোদন। বলেই বিদায় নিয়ে আমি সেখান থেকে বের হয়ে গেলাম। ফয়সাল ভাইও আমার সাথে সাথে এসে দরজা খুলে দিল, আর অরুণের মা চুপ সেখানেই বসে আছে। আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফয়সাল ভাই বলল, সময় বের কর, আমরা অরুণ এবং তার বউয়ের সাথে খুব শীঘ্রই দেখা করব। আমি বললাম, আমার ভয় লাগছে। বাচ্চা এখন অরুণের কাছেও নেই, আছে সিনথিয়া নামক কোনো এক মেয়ের কাছে, তাও সে কিনে নিয়েছে। এখন কি করে আনবো? আচ্ছা ফয়সাল ভাই, আমি আমার মেয়েকে আনতে পারবো তো? মুস্কি হেসে ফয়সাল ভাই বলল, আমি আছি তো, অবশ্যই স্নেহাকে ফিরিয়ে আনবো, এবং খুব তাড়াতাড়ি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওনাকে বিদায় দিলাম। বাবা এতক্ষণ আমাদের কথা শুনছিল। ফয়সাল ভাই চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমার কাছে এসে বলল, দেখলি তো ছেলেটা এখনো তোকে কতটা ভালোবাসে। বাবার কথা শুনে কিছুটা বিরক্ত গলায় বললাম, কি বলছো বলো তো? আমি একজন ডিভোর্সি, তার উপর এক বাচ্চার মা, আর ফয়সাল ভাই এখনো অবিবাহিত। ভাই আমার জন্য যা করছে তা আত্মীয়তা সূত্রে শুধুই করুণা। বিপদে আছে বলে আমিও গ্রহণ করছি, এর চেয়ে বেশি আশা করা অনুচিত। বলেই আমি ছুটে আমার রুমে চলে গেলাম। সেদিনও বাবা ফয়সাল ভাইকে নিয়ে কথা বলেছিল। কেন জানি এ কয়দিন ধরে আমারও মনে হচ্ছে, সত্যিই যদি অরুণকে বিশ্বাস করার মতো ভুলটা না করতাম, বাবার খুশির দিকে তাকিয়েও যদি সব মেনে নিতাম, আজ এই পরিণতি দেখতে হতো না। তবে যা হবার হয়েই গেছে, পেরিয়ে গেছে সময়। এখন যা আছে সবই আফসোস, রোদন আর হাহাকার। শুক্রবার, ফয়সাল ভাই এবং আমার দুজনেরই ছুটির দিন। শুনেছি অরুণ বাসা বদলেছে, খুঁজে বের করতে দেরি হতে পারে। এরপর আবার ওদের সাথে কথা বলে সিনথিয়া নামক মেয়েটার পরিবারের সঙ্গেও দেখা করা লাগতে পারে। তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। অরুণের মায়ের থেকে ঠিকানা নিয়ে তাড়াতাড়ি বাসা বের করে ফেললাম। তাদের বাসাটা বাইরে থেকে বড্ড রুচিশীল আর দুর্দান্ত। ভাড়া থাকে নাকি ফ্ল্যাট কিনেছে জানি না, তবে অরুণের এত টাকা হওয়ার কথা না। আবার ভাড়া থাকলেও প্রতি মাসে অনেক টাকা দিতে হয় হয়তো। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ জাঁকজমক। কিছুক্ষণ তাকিয়ে থেকে কলিং বেল চাপলাম। সাথেই দরজা খুলে ঘরমাক্ত মুখে একটা কিশোরী দাঁড়ালো। দেখে মনে হলো কাজ করে। আমি বললাম, বাসার মালিক আছে, ডেকে দাও তো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা দিচ্ছি। বলেই সে ভেতরে গিয়ে ডাকলো। ভেতর থেকে উকি দিতে দিতে একটা শর্ট আর টি শার্ট পরোয়া মেয়ে বের হলো। তার মধ্যে আধুনিকতার ছোঁয়া প্রবল বললেও কম হবে। গায়ের রং ধবধবে ফর্সা, টি শার্ট যে পরেছে সেটাও কোনো রকম উপর পর্যন্ত ঢেকে আছে, পেট পুরোটাই দেখা যাচ্ছে। তার লাল চুলগুলো ঘাড় পর্যন্ত ছড়িয়ে আছে। হাতে ছেলেদের মতো কতগুলো অদ্ভুত ফিতা। মেয়ে হয়েও এমন বেশ দেখে আমারই কেমন লজ্জা লাগছিল। ফয়সাল ভাই অন্যদিকে ফিরে আছে। মেয়েটা এসেই এক হাত গলায় বুলিয়ে বাম দিক তাকিয়ে উদাস স্বরে বলল, অরুণ দেখো কে আসছে। ডাকার সাথে হন্তদন্ত হয়ে অরুণ এসে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই দেখলো আমরা দাঁড়িয়ে আছি। অরুণ কিছু বলার আগেই আমি বললাম,
আপনি কি কি করেছেন সেসবের হিসাব চাইলে আপনি আজীবনও পার পাবেন না। থাক সেসব, এখন বলেন আমার মেয়ে কোথায়? আমি তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিতে চাই। আমার কথা শুনে অরুণের বউ ঠোঁট বেঁকে বলল, আচ্ছা, যে কোনো মূল্যে নিতে পারবে? কত মূল্য আছে তোমার কাছে? এটা শুনে আমি চুপ করে গেলাম। আমি কি মূল্য বললাম আর কি মূল্য বলছি, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কিন্তু তখনই ফয়সাল ভাই বলল, কত মূল্য লাগবে বলুন। মেয়েটা এবার ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে ভুরু কুচকালো, তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা আপনি দিবেন? কে হন ওনার? অবৈধ প্রেমিক টেমিক? অরুণ ওর বউয়ের কথার সাথে আরো তাচ্ছিল্য মিশিয়ে বলল, আরে এমনই হবে কিছু, তবে ফুফাতো ভাই লাগে। একটা সময় বিয়ে ঠিক হয়েছিল ওর সাথে, সেটা ভেঙে গেছে বেচারির। এবার মনে হয় ভাবছে বিয়ে ছাড়াই রং ঢং চলুক। অরুণের কথায় আমার সারা শরীর জ্বলছিল, রাগে কটমাট করছিলাম। অনেক সহ্য করেছি, আর পারছি না। আমার রাগের তীব্র পর্যায়ে ফয়সাল ভাই আমার হাত ধরে বলল, আজই বিয়ে করবি আমায়? আমি রাগের মাত্রা কমিয়ে অবশ চোখে ওনার দিকে তাকালাম। আঙুলে আঙুল রেখে কোনো এক সময়ের প্রিয় মানুষটার সামনে আরেকটা মানুষের চোখে চোখ, কি করুণ এই দৃশ্য! আমার ভেতরে তুমুল হাহাকার বিঁধলেও অরুণ স্বাভাবিক ভঙ্গিতেই আমাদের দিকে তাকিয়ে আছে। তার কিছুই আসে যায় না। বোঝা যাচ্ছে এটা নিয়েও সে হাসি তামাশা করতে পারে। তাই আমি ফয়সাল ভাইকে নিয়ে আর কোনো আজে বাজে কথা বলার আগেই বললাম, এখন বলুন স্নেহা কোথায়? আমার মেয়ে কার কাছে আছে? অরুণ চোখ বেঁকে বলল, না বললে? আর এত বছর পরে হঠাৎ মেয়েকে পেতে এত তাড়া কেন? মেয়ে তো এখন আরেকজনের মেয়ে। ওর কথা শুনে আমার অতি মাত্রায় রাগ জন্মাচ্ছিল, রাগে ফেটে পড়ছিল আমার ভেতরটা। কিন্তু মেয়েকে পেতে সবকিছু নিয়ন্ত্রণ করছিলাম। এসব অবান্তর কথা আর নিতে পারছিলাম না। প্রচণ্ড রাগটা স্বল্পতায় এনে হালকা ধাঁচের সাথেই বললাম, তাহলে আমি আইনের সহায়তা নিব। স্নেহার জন্মদাত্রী মার চেয়ে ওই মহিলার বেশি অধিকার নেই। মেয়ে আপনার কাছে থাকলে একটা যুক্তি ছিল, কিন্তু আপনি তো বিক্রি করে দিয়েছেন। মা বাবা আলাদা হোক, কিন্তু এই দুইজনের একজনের কাছেই সন্তান থাকার অধিকার রাখে, তবে অন্য কারো কাছে নয়। অরুণের বউ মুখটা কয়েক রকম করে চোখ ভুরু কোচকাল। অরুণকে এক হাতে টেনে পাশে সরিয়ে নিজেকে সম্পূর্ণ সামনে এনে বলল, ওহো, আমি পুলিশকে বড্ড ভয় পাই, প্লিজ ভয় দেখিও না। অরুণ দেখো দেখো, ওর কথা শুনেই আমি ভয়ে নীল হয়ে গেছি বলে হাহা করে হেসে উঠল। অরুণও তার সাথে যোগ দিয়ে অট্টহাসি হাসছে। এতক্ষণ ধরে আমরা দরজার সামনে দাঁড়িয়েই ওদের তামাশাপূর্ণ কথা শুনছি। তারা আমাদের ভেতরে যেতেও বলেনি, আর আমরা যাইও নি। কিন্তু ওদের হাসির মধ্যেই আমি আলাদা আওয়াজ শুনলাম, কান্নার আওয়াজ। কোনো বাচ্চা ভেতরে কাঁদছে মনে হচ্ছে। আমার জানা মতে ওদের এখনো সন্তান হয়নি, আর স্নেহাও এখানে নেই। তাহলে কে কাঁদছে? আমি ধীর পায়ে ভেতরে অগ্রসর হতে চাইলাম, কিন্তু সেটা খেয়াল করে অরুণের বউ বলল, আরে দাঁড়ান, বাচ্চা ফিরে পাওয়ার উপায় বলি। আমরা স্নেহাকে 25 লক্ষ টাকায় এক কোটিপতি দম্পতির নিকট বিক্রি করেছি। আপনারা এর চেয়ে দ্বিগুণ দিলে যে করেই হোক ফিরিয়ে এনে আপনাদের দিয়ে দিব। আমি রাগান্বিত গলায় বললাম, আমাদেরকে দেখে পাগল মনে হয়? কোটিপতির বউ বোরকা পরে বাসে যাতায়াত করে, সেটাও লোকাল বাসে। বাচ্চা বিক্রির বিজনেস দিয়েছেন আপনারা, তাই মিথ্যে বলে মানুষের কাছ থেকে টাকা হাতান। আমার কথার মধ্যে অরুণের বউ আঙুল নাড়িয়ে জোরে বলল, এই আস্তে, আমাদের বিজনেসের জন্য কৈফিয়ত দিতে হবে, তাও তোমাদের মতো এমন ছোট লোকদের কাছে? হ্যাঁ শুনো, আমাদের মতো বিজনেসম্যানরা অনেক ক্ষেত্রে বোরকা পরে শুধু বাসে নয়, ভ্যানেও চড়ে। এখন এসব প্যান প্যান বন্ধ করো, বাচ্চা না চাইলে ভাগো এখান থেকে। এমনিতেও বাচ্চা পাওয়ার সময় এবং সম্ভাবনা দুটোই কম, কারণ স্নেহাকে নিয়ে সিনথিয়া এই মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া চলে যাবে। এই কথা শোনার সাথে আমার বুকের মধ্যে আচমকা একটা ধাক্কা লাগলো। এই মাসের মধ্যে চলে যাবে? আমি তাহলে আইনের দ্বারস্থ হতেও তেমন সময় পাবো না, আবার টাকা জোগাড়তেও পুরোপুরি অসম্ভব। ওদের কথা শুনে যা মনে হয়েছে আইনের ভয়টাই ওদের নেই, নইলে এমন ঠাট্টা করলো কেন? আমি ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হবে এখন? ফয়সাল ভাই ঘাড় নেড়ে বলল, চিন্তা করিস না, আমি দেখবো সবকিছু, এখন চল বাসায় যাই। বলেই ফয়সাল ভাই ফিরল। আমি ফিরতে গিয়েও আবার ওদের দিকে তাকালাম। অরুণের দিকে তাকিয়ে বললাম, কে এই সিনথিয়া? আমি কি তাকে চিনি? অরুণ দরজা বন্ধ করতে করতে বলল, সময় হলে দেখে নিও, বলে দরজা বন্ধ করে দিল।
আমি বন্ধ দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ফয়সাল ভাই 2 সিঁড়ি ইতিমধ্যে নেমে গেছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবার উঠে এসে বললেন, আরে চল না। আমি ওনার দিকে তাকিয়ে পা বাড়ালাম। প্রচণ্ড রকম অস্বস্তি লাগছে। মাথাটা সেদিনের মতো আজও যন্ত্রণা করছে। ফয়সাল ভাই আমার দাঁড় ঘেঁষে হাতটা ধরে বলল, খারাপ লাগছে? আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করে বললাম, না, আমি ঠিক আছি। তারপর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। না পেরে আর চেষ্টা করলাম না, চুপ করে হেঁটে চললাম। নিচে নেমে একটা রিক্সা ডাকলো। আমাকে বসায় উনি বসলেন। রিক্সা চলছে। আমি আস্তে আস্তে বললাম, ভাই, এত টাকা আমাদের বাড়ি বিক্রি করলেও হবে না। কি করে আমার সন্তানকে পাবো? ফয়সাল ভাই আমার দিকে ঘাড় ঘুরে তাকিয়ে বলল, বললি না তখন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কি বলিনি? উনি মাথাটা নিচু করে বললেন, আমায় বিয়ে করবি কিনা? আমি ওনার কথার জবাবের সাথে সাথেই বললাম, তুমি পাগল? আমার মতো একটা মেয়েকে কেন বিয়ে করবে? আমি আমার সন্তানকে আমার বুকে ফিরে পেলে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দিব। দেখো ভাই, তোমার এখনকার আজগুবি কথা শুনলে ফুফা ফুফিরাও আপত্তি করবে। ফয়সাল ভাই আবার আমার দিকে তাকিয়ে বললেন, আরে ওটা আমার মা হলেও তোর ফুফি। ফুফিরা মায়ের চেয়ে কম হয় না। তোর মা নেই তুই ভাবিস, আর উনি তোকে মেয়ে ভাবে। তোর ডিভোর্সের পরে আমাকে কত চেয়েছে আবার বলতে, কিন্তু বলতে পারেনি। ভেবেছি আমি মানব না। হ্যাঁ, তোর উপর আমার অনেক অভিমান ছিল, কিন্তু এখন আর নেই। মানুষ সত্যিই ভুল করে, তাই বলে অনুশোচনার পরেও সেই মানুষটার ভুল নয়। আর তুই যদি আমার বাবা কিছু বলবে ভেবে থাকিস, তাহলে বলি, আমার বাবাও কিছু বলবে না, বরং নিজেই তোর বাবার সাথে আবার কথা বলতে যাবে। আমি কিছুটা বিব্রতকর গলায় বললাম, প্লিজ থামো না। আমার মেয়েকে নিয়ে আমার চিন্তার অন্ত নেই। সেখানে এসব আমি ভাবতে পারবো না। এত টাকা আমি কোথায় পাবো? আর টাকা ছাড়াই বা কি করে স্নেহাকে ফিরে পাবো? ফয়সাল ভাই আবারও সেই প্রসঙ্গ থেকেই বলল, টাকা আমি দিব। তুই আমাকে বিয়ে করলে তোর কাবিনের টাকা হিসেবে সেই অঙ্কের টাকা আমি ম্যানেজ করে নিব। আর বিয়ে না করলেও দিব তোর সন্তানের জন্য। এত টাকা কোথায় পাবে তুমি? ফয়সাল ভাই হেসে বলল, নগদে হাতে না থাকুক, আমার ভাগের জায়গা জমি তো আছে। বাজারের সাথে লাগানো রাস্তার পাশের জমিটা আছে, ওটার আংশিক বিক্রি করে দিলেই হয়ে যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বিয়ে নিয়ে তোমার পরিবারের কারোর আপত্তি না থাকলেও টাকা নিয়ে ঠিকই থাকবে। ফয়সাল ভাই রেগে বলল, কত পেঁচাতে পারিস তুই? শুধু আমার ক্ষেত্রেই তুই আগা গোড়া এত ভেবে কথা বলিস। আমি বলেছি তো সব ম্যানেজ করব। আমি চুপ হয়ে গেলাম। পুরো রাস্তায় আর কথা হলো না। তারপর আমাকে বাসে তুলে দিয়ে ফয়সাল ভাই নিজের বাড়ির দিকে চলল, আর আমি চললাম আমার গন্তব্যে। বাড়ি ফিরে দেখি বাবা বারান্দায় দাঁড়িয়ে আমারই অপেক্ষা করছে। আমাকে দেখেই এগিয়ে আসলো। বাইরে থেকেই জিজ্ঞেস করতে লাগলো, কি রে মা, স্নেহাকে আনতে পারিসনি? কোথায় আছে স্নেহা? আমি বাবার হাত ধরে সবকিছু বলতে বলতে কেঁদে ফেললাম। বাবা আমাকে ভেতরের দিকে অগ্রসর করতে করতে বলল, এবারও কি আগের মতোই ভুল করবি? ফয়সালের প্রস্তাব মেনে নে না। তোর এই অসুস্থ বাবা কয়দিন থাকবে বল? একা বাঁচা যায় না, বুঝলি? বাবার দিকে তাকিয়ে দেখলাম, এটা মেনে নিলে হয়তো বছর বছর ধরে হাসতে ভুলে যাওয়া এই মুখটায় আবার সতেজতার হাসি ফিরে আসবে। একটু নিশ্চিন্ত হবে। আমি বাবার প্রশ্নবিদ্ধ শুকনো মুখটা দেখে দৃষ্টি ফিরিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে যেতে যেতে বললাম, বাবা দেখো আজ ফুফা আসে কিনা। বলেই চলে গেলাম। বাবা উত্তর পেয়েছেন বোধহয়। আর আমি জানি আমার কথা শুনে বাবা এই মুহূর্তে মুচকি হেসেছেন। আমার মেয়ের জন্য, বাবার জন্য এইটুকু তো আমাকে পারতেই হতো। সত্যি, জীবন একা চলে না। জীবনের সাথে জীবন সম্পৃক্ত হতে হয়, নির্ভরতা থাকতে হয়। সন্ধ্যার পরপর ফুফা ফুফি, ফয়সাল ভাই, ওনার ছোট বোন আর সাথে কাজীও আসছে। ফুফি খুব খুশি ছিল। শাড়ি আর কিছু গয়না দিল তৈরি হতে। জীবনে দ্বিতীয়বারের মতো নিজে নিজেই আবার নিজের বিয়ের সাজ সাজলাম। শুধু অনুভূতি, পরিবেশ, চিন্তা চেতনা ভিন্ন। ফয়সালের কথা মতো বিরাট অঙ্কের টাকায় কাবিন হলো, যেই টাকা দিয়ে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবো। তবে নগদ নয়, কয়দিনের মধ্যে জায়গা বিক্রি করে সেই টাকা দেবে। টাকার ব্যাপারটা অগোচরে হবে ভেবেছিলাম, কিন্তু না, সবকিছু সবার জানাজানিতেই হয়েছে। এবার আর ভুল কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার বাবার খুশি আছে যে এতে এখন এমন একটা মানুষের সাথে বন্ধন হয়েছে
যে আমাকে সম্পূর্ণ স্বার্থহীনভাবে ভালোবেসে দুটো জীবনের দায়িত্ব কাঁধে নিতে চায়, আজীবন আমার পাশে থাকতে চায়। যে জায়গাটা বিক্রির কথা হয়েছে সেই জায়গাটার প্রচুর ডিমান্ড, সেখানে পর্যাপ্ত মূল্য থেকে কিছুটা ছাড় দিয়ে ব্যানার টাঙিয়েছে বলে 2 দিনের মধ্যেই বিক্রি হয়ে গেল। আমরা দুজন এর পরের দিন সকালেই গেলাম অরুণের বাসায়। টাকা বুঝিয়ে দেওয়ার পরে বলল বিকেলের মধ্যেই বাচ্চাকে আমাদের হাতে তুলে দেবে। অরুণের বউ আমার নাম্বার রাখলো, বলল যে বাচ্চা এনেই আমাকে ফোন দিবে। আমরা আর বাসায় ফিরলাম না, একসাথে স্নেহাকে নিয়েই ফিরবো বলে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আমার ভেতরটা ভীষণ প্রফুল্ল ছিল, খুব উদ্গ্রীব হয়েছিলাম কবে আমার সন্তানকে আমার কোলে তুলে আদর করব। বারবার ফোন চেক করছিলাম কখন ফোন আসবে, কিন্তু বিকেল হয়ে গেল, ফোন আসছে না। আমি ফয়সালের দিকে তাকিয়ে বললাম, চলো না দেখে আসি। আমার কেমন যেন ভয় হচ্ছে। সে আমার কাঁধে হাত রেখে নিজের সঙ্গে লেপ্টে বারবার বলছে, এত চিন্তা কেন? যাদের কাছে বাচ্চা ওনারা হয়তো বাচ্চা দিতে চাইছেন, কিন্তু ঠিকই নিয়ে আসবে, অপেক্ষা করি আর একটু। কিন্তু আমার কেন জানি মন আকুপাকু করছে, আমি স্থির হতে পারছিলাম না। ফয়সালকে জোর করে নিয়ে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল চাপার আগেই কেন জানি আমি দরজায় ধাক্কা দিলাম, কারণ দরজার একটা কপাট হালকা খোলা ছিল। ধাক্কা দিতেই দরজা খুলে গেল, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। আমি আশেপাশে তাকিয়ে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ করে খেয়াল করলাম টাইলসে লাল কিছু দেখা যাচ্ছে। আমি হাত দিয়ে ছুতেই আঁতকে উঠলাম। মেইন রুমের দিকে এক দৌড় দিয়ে চিৎকার করে উঠলাম। ফয়সালও দৌড়ে এসে নিজের মুখ চেপে ধরল। অরুণ অরুণ বলে আমি হাঁটু গেড়ে বসে গেলাম। ফয়সাল মাথার দিকে গিয়ে বুকে কান পেতে বলল, এখনো জীবিত মনে হচ্ছে। কে এভাবে নৃশংসভাবে আঘাত করলো? গলায়, হাতে, পায়ে, বুকে, সবখানে ছুরির আঘাত মনে হচ্ছে। আঘাতগুলোর দিকে তাকিয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। বিভিন্ন জায়গা ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হয়েছে। কয়েক জায়গার মাংসপিণ্ডদ্বয় বিধ্বস্ত হয়ে আলাদা হয়ে গেছে। অরুণের হুশহীন বডিটাকে টেনে নিজের কাঁধ পর্যন্ত নিয়ে ফয়সাল আমাকে বলল, আবিদা প্লিজ ধরো, এখনই ওকে নিয়ে ডক্টরের কাছে নিতে হবে, নইলে বেঁচে থাকার সম্ভাবনা আছে বলে মনে হয় না। ওর বেঁচে থাকাটা অত্যন্ত আমাদের জন্য ভীষণ জরুরি। আমি কাঁপা কাঁপা হাতে ওর পায়ের দিকে ধরলাম, কোনো রকম বাইরে নিয়ে রাস্তায় নামালাম। ফয়সাল ওকে নিয়ে রাস্তার মধ্যেই বসলো, আর আমি গাড়ির জন্য এদিক ওদিক ছুটছিলাম। কিন্তু এই মুহূর্তে রাস্তায় রিক্সা, অটো ছাড়া কিছু দেখা যাচ্ছে না, আর সেগুলোও যাত্রীপূর্ণ। হঠাৎ করে আমার পা পর্যন্ত এসে একটা দামি গাড়ি থামলো, মনে হচ্ছে এই বাসায় এসেছে। আমি সরে গিয়ে সাইড দিলাম। তখন জানালা খুলে একটা ডাক আসলো, আব্বু। আমার এবার টনক নড়ল এই কণ্ঠস্বর। আমি গাড়ির জানালার দিকে তাকিয়ে বিরাট চমকের সাথে বলে উঠলাম, সোনিকা। তৎক্ষণাৎ ভেতর থেকে আম্মু বলে আরেকটা আওয়াজ আসলো। সেটা শুনতেই আমি এক দৌড়ে জানালা পর্যন্ত গেলাম। স্নেহা, আমার স্নেহা। আমি গ্লাসের উপরে পাগলের মতো হাত বুলাচ্ছিলাম। সোনিকা গাড়ির দরজা খোলাতেই আমি ভেতরে গিয়ে এক টানে স্নেহাকে আমার কোলে তুলে জড়িয়ে ধরলাম। তারপর সোনিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুমি আমার মেয়ে? আচ্ছা সেসব পরে, এখন অরুণকে নিয়ে হাসপাতালে যেতে হবে, ওর জীবন মরণ লড়াই। তুমি ফয়সালকে একটু সাহায্য করো, আমি আর আমার মেয়েকে আর ছাড়ছি না। প্লিজ সোনিকা, তুমি তাড়াতাড়ি ওকে আনো। সোনিকা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। আমার কথা মতো কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি অরুণকে এনে গাড়িতে তুলল। গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথেই সোনিকা দেখলো আমি স্নেহার গালে কপালে চুমু খাচ্ছি। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম এই দৃশ্যে সে মুচকি হাসছে। আমি তাকাতেই সে বলল, কি করে এসব হলো? কে মারলো অরুণকে? আমি মাথা নেড়ে বললাম, আমি কিচ্ছু জানি না। আমাদের থেকে বাচ্চা দেওয়ার নাম করে অরুণ ও তার স্ত্রী অনেক টাকা নিয়েছে। জানি না সে কোথায় আর টাকাগুলো কোথায়। বলেছে সিনথিয়া নামক কারো কাছ থেকে আমাদের বাচ্চাকে এনে দিবে, কিন্তু সে উধাও, সাথে অরুণের এই অবস্থা। এটুকু বলেই আমি স্তব্ধ হয়ে সোনিকার দিকে তাকালাম। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললাম, তুমি সিনথিয়া? বাসে সেদিন তুমি ছিলে? সোনিকা অবাক হয়ে বলল, কোন দিন? সেদিন যে অরুণের সাথে দেখা করেছিলাম, বাসে একটা মেয়ে স্নেহার গাল ছুঁয়েছিল, ওটা তুমি ছিলে? দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, কিন্তু সোনিকা কেন অবাক হলো বুঝলাম না। আমি স্নেহার দিকে তাকিয়ে বললাম, তুমি আমার বাচ্চাকে কিনে নিয়েছিলে? কেন নিয়েছো? সোনিকা স্বাভাবিক ভঙ্গিতে বলল, কেন, একসময়ের কৃতজ্ঞতা জ্ঞাপনে।
আমি আবারও অবাক হয়ে বললাম, কৃতজ্ঞতা? সোনিকা হেসে বলল, মনে আছে সেই কলেজ জীবনের কথা, আমার সেই কালের প্রেম, একটা ভয়ানক সময়ে তোমার অবদান। সেদিন তুমি না থাকলে আমি হয়তো গাড়ি চাপা পড়ে নিজ ইচ্ছাতেই মরে যেতাম। তারপর তুমি আমাকে বুঝালে জীবন কি, সত্যিকার প্রিয়জন আসলে কারা হয়, আর আমরা কাদের জন্যই এমন বোকামি করি। আমার মা নিজের সর্বস্ব দিয়ে আমাকে এত যত্নে মানুষ করেছিল। সেদিন বাড়ি ফিরে দেখেছিলাম মায়ের অবস্থা খুব খারাপ। মাকে কেউ জানিয়েছিল আমি এক ছেলের জন্য রাস্তাঘাটে পর্যন্ত পাগলামো করে বেড়াই। তখন মা আমাকে মুখ ফুটে কোনো বকাঝকা করেনি, কিন্তু আমি বুঝেছিলাম আমার অল্প খারাপ সময়ের কথা শুনে আমার মায়ের এই অবস্থা হয় যদি, তাহলে আমি একেবারে না থাকলে তার কি অবস্থা হবে। আমাকে তো অভিশাপ না দিলেও আমি ইহকাল পরকালের জন্য একেবারে অভিশপ্ত হয়ে যাব। সেদিন রাতে সারা রাত মায়ের পাশে শুয়ে কান্না করেছি। সেটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় কান্না, শেষ কান্না ছিল। তোমার সাথে এরপর কথা হয়নি। তোমার লিখে দেওয়া ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। এরপর কয়েকদিনের মধ্যে মায়ের কথা মতো আমার বিয়ে হয়ে গিয়েছিল। আর আমি আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আল্লাহ আমাকে কোনো দিকে অসুখী রাখেনি। জীবনসঙ্গী বলো, পরিবার বলো, টাকা পয়সা বলো, সব দিকে আমি চাওয়ার চেয়েও বেশি পেয়েছি। আমার একটা ছেলে আছে, অমিত। তার 8 বছর চলে। কিন্তু তোমার মেয়েকে কিনে নিজের নিয়েছি, কারণ কখনো তোমার কাছে ফিরিয়ে দিব বলেই। নয়তো ওরা এমন কারো কাছে বিক্রি করত যার থেকে তুমি কোনো দিনও তোমার সন্তানকে ফিরে পেতে না। তুমি যেমন আমাকে আমার মার কাছে ফিরিয়ে দিয়েছিলে, আমাকে নতুন জীবন দিয়েছিলে, ঠিক সেটার মতোই তোমার ঋণ পরিশোধ করতে তোমার মেয়েকে নিজের করে নিয়েছি। তবে সে খুব কান্না করে ওর দাদুর জন্য, ওর বাবার জন্য। আমি ওদের সাথে দেখা করাতে নিয়ে আসতাম, কিন্তু সেদিন অরুণ রাগান্বিত হয়ে বলল, এখন থেকে স্নেহা কাঁদলে শুধু ওর সাথে দেখা করাতে, ওর মার সাথে যেন দেখা না করাই। অরুণ আমাকে কোনো রকম সন্দেহ করবে বলে আমি কোনোভাবেই জানতে পারিনি তুমি কোথায় থাকো। তবে আমার বিশ্বাস ছিল কোনো একদিন নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে। সেদিন তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া। আমি মনোযোগ দিয়ে সোনিকার কথা শুনছিলাম। স্নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে। জানি না সে সোনিকার সব কথা বুঝতে পারছে কিনা, তবে এটা বুঝতে পারছি সে আমাকে পেয়ে ভীষণ খুশি। আমিও আজ ভীষণ খুশি। সোনিকা কথা থামানোর সাথে সাথে আমি সোনিকার দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বললাম, দেখো, আমি সেদিন তোমাকে বুঝিয়েছিলাম, অথচ আমি নিজেই পরবর্তীতে মানুষ চিনিনি। সে যাই হোক, আমাকে এটা বলো, অরুণের সাথে প্রেম, বিয়ে আর এই বাচ্চার ব্যাপারে তোমায় কে বলল? আমাদের মধ্যে তো সেদিন শুধু নাম জানাজানি আর তোমাকে বোঝানোর মতো 1 ঘন্টা কথা হয়েছিল। তুমি বলেছিলে আমার নামকে ছোট করে আমাকে আবু বলে ডাকবে, নিজের নাম বলেছিলে সোনিকা। তাহলে এই সিনথিয়া? সোনিকা মুখ মলিন মুখেও আলতো হেসে বলল, আমি সিনথিয়া জামান সোনিকা। কর্মসংস্থানে আমি সিনথিয়া ম্যাম, আর প্রিয়দের কাছে শুধু সোনিকা। এবার মূল কথা বলি। তোমার যেই হাসপাতালে সিজার হয়েছে ওটা আমাদের হাসপাতাল। সেখানে যেই ডক্টর তোমার সিজার করেছিল তাকে মৃত বাচ্চা নিয়ে কয়েকটা মিথ্যে বলতে বাধ্য করেছে অরুণ। অবশ্য বহু টাকার প্রলোভনও দেখিয়েছে, আর সেসব বাচ্চাগুলো ওরা বিক্রি করেছে। কয়েকদিন আমাদের হাসপাতাল নিয়ে অভিযোগের মাত্রা এত তীব্র হলো যে সেখানে আর কোনো পেশেন্ট সিজার করতে আসে না। আমাদের হাসপাতালেও নিয়ে তদন্ত করতে গিয়েই পেলাম প্রথম যে বাচ্চাকে মৃত বলে ঘোষণা করেছিল সেই পেশেন্টের নাম আবিদা। এটা দেখে তখনই অদ্ভুতভাবে তোমার চেহারাটাই ভেসে উঠেছিল, তবে শিওর ছিলাম না। কিন্তু আমাদের সেই ডক্টরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানলাম ওটা আসলে যে চুরি করেছে তার নিজেরই সন্তান ছিল। আগ্রহটা তখনই বহুগুণ বেড়েছিল। তারপর তাদের নামে পুলিশি মামলা স্থগিত রেখে আমি খোঁজ লাগালাম, কারণ তাদেরকে এমনিতেই ধরতে পারবো না। আমাদের সেই ডক্টরও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ। এতে নাকি তার পরিবারের ক্ষতি হবে। এছাড়া ওদেরকে নিয়ে মামলা দেওয়ার মতো কোনো তথ্যও নেই। ভীষণ চালাক এরা, কোনো কিছুর প্রমাণ রাখে না। আশপাশ থেকে খোঁজ নিয়ে আমি তাদের একজন ক্রেতা হিসেবে সেখানে পৌঁছালাম। আবিদা নামক মেয়েটার বাচ্চার সন্ধান করাটাই ছিল আমার মুখ্য কাজ, কিন্তু পৌঁছে দেখি ততক্ষণে বাচ্চা বিক্রি করে দিয়েছে। আমি বললাম, আমি কারো থেকে শুনে এখানে এসেছি, বাচ্চাটা সুন্দর ছিল নাকি, আমার সেই বাচ্চাটাই লাগবে, প্রয়োজনে ওই দম্পতি থেকে বেশি টাকা দিব। এই লোভে ওরা রাজি হয় সেই বাচ্চা দিতে।
আমি ওর নাম দেই স্নেহা। আর ওকে দেখেই বুঝে গেলাম আমার সন্দেহই ঠিক। এটা আমার চেনা সেই আবিদারই সন্তান। প্রথমত আবিদার নাম, দ্বিতীয়ত তোমার মুখের গঠন, তারপর থেকেই স্নেহা আমার। কিন্তু ওদের পেছনে সর্বক্ষণ আমার লোকেরা লেগে আছে। ওরা যত বাচ্চা বিক্রি করতে চেয়েছে সব আমি অন্যদের মাধ্যমে কিনিয়ে তাদের মায়ের কাছে পৌঁছে দিয়েছি। আর অরুণের বউ যাকে বিশ্বাস করে টাকা রাখার ব্যাংক বানিয়েছে, অরুণকে ছেড়ে গোপনে সম্পর্ক রেখে চলেছে, সে আমার স্বামীর খুব কাছের একজন, আমাদের সাজ্জাদ ভাই। আমাদের টাকা ঘুরে ফিরে আমার কাছেই ফিরে আসে। এতদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম স্নেহাকে কবে তোমার কাছে ফিরিয়ে দিব। এদিকে স্নেহা ওর বাবা আর দাদুকে দুদিন না দেখলেই অসুস্থ হয়ে যায়। আর অপেক্ষায় ছিলাম অরুণ কবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার দৃশ্যটা স্বচক্ষে দেখবে। আজকে এসেছিলাম হুট করে ওর বউয়ের হাতে এত টাকার ব্যাপারটা নিয়ে কিছু বুঝতে, যেটা ইতোমধ্যে তোমরা দিয়েছ। কিন্তু এসে অরুণকে এভাবে দেখবো ভাবিনি। এখন ওদেরকে ধরার পালা। ওর সাথে আর কে কে জড়িত এসব বের করতে হবে। আর এসবের প্রধান সাক্ষ্য দিবে অরুণ নিজে। এসব বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। আমরা হাসপাতালের গেটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। সোনিকা হাসপাতালের কারো নাম্বারে ফোন লাগানোর সাথে সাথে কয়েকজন এসে অরুণকে ভেতরে নিয়ে গেল। ইমার্জেন্সি চিকিৎসায় সাথে সাথে ভর্তি করানো হলো। ডক্টরের কথায় যা মনে হলো ওর কন্ডিশন খুব খারাপ। তারা আশঙ্কা দিল অরুণ বেঁচে থাকলেও তার কণ্ঠনালী হারাবে, কারণ গলায় মারাত্মক আঘাত পড়েছে। তবে সেটা মৃত্যুমুখী হয়নি। এরপর হাতে পায়ের মারাত্মক আঘাতের জন্য আবার পঙ্গু হয়ে যেতে পারে। অরুণের মাও এসেছে। স্নেহা তার দাদুকেও আজ কাছে পেয়েছে। তবে সে কি বুঝেছে জানি না। শুধু বারবার আঙ্কেল বলে বলে কাঁদছিল। ওর দাদুর কান্না দেখে ওর কান্নারও যেন কোনো অন্ত নেই। অরুণ সুস্থ হতে অনেক দিন লাগলো। জ্ঞানই ফিরেছে 3 দিনের মাথায়। কিন্তু সে আর কথা বলতে পারে না। হুইল চেয়ারে বসে একটু নড়াচড়া করে, বা হাতে অল্প বল ছাড়া আর জগতে সবকিছু অসম্ভব। দু চোখে চারপাশে তাকিয়ে থেকে শুধুই কাঁদে। স্নেহা ওকে আঙ্কেল বলে যখন জড়িয়ে ধরে তখন তার কান্নার বেগ আরো বেড়ে ওঠে। এদিকে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা আইনে তোলা হলো। সেখানে সাক্ষী হিসেবে আছে বাকহীন পঙ্গু অরুণ। প্রথমে সবাই হাসাহাসি করছিল, কিন্তু পরবর্তীতে তার হাতে থাকা প্রমাণাদি আর তাকে তার বউ নিজে টাকার জন্য মারার চেষ্টা করেছিল সেই বিষয়টা সামনে আসতেই সবাই চমকে গেল। অরুণ তার বাম হাতে লিখে ভীষণ কষ্টে তার জানা সব তথ্য আদালতে পেশ করলো। তাতে সকল অপরাধীর সাথে সে নিজেকে অপরাধীর অন্যতম একজন বলে স্বীকার করে। সবকিছু তদন্ত করে দেখা গেল অরুণের সব কথা সঠিক। অপরাধী হিসেবে ঘোষিত হলো সে নিজে আর তাদের সহায়তা করা পুরো টিম। বাচ্চা ফেরতের সাথে সাথে জরিমানার সহিত টাকাগুলো যার যার মতো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অরুণ এবং আর বউয়ের ব্যক্তিগত সম্পত্তিও বিক্রি করতে হয়েছে। সত্য এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অরুণের শাস্তির পরিমাণ কম হলো, সাথের ছেলেপুলেদেরও কম হলো। কিন্তু অরুণের বউয়ের বিরুদ্ধে বেরিয়ে এলো আরো নতুন ইস্যু। অরুণকে নির্মমভাবে মেরে ফেলার চেষ্টা আর ভিন্ন ভিন্ন অপকর্মের জন্য দীর্ঘ তদন্ত সহ কঠোর শাস্তি মঞ্জুর হলো। তবে অশ্রুসিক্ততা অরুণকে দিচ্ছে তার থেকেও ভয়াবহ শাস্তি। সবাই তাকে করুণা করে ক্ষমা দিয়েছে ঠিকই, কিন্তু ক্ষমা করতে পারেনি সে নিজেই নিজেকে। নিজের ভুলের জন্য নিজের সন্তানের কাছেও সে বাবা না হয়ে হয়েছে আঙ্কেল। সময় হারিয়ে সবকিছুতে নিঃস্ব হয়ে সে প্রতি বাক্যের শুরুতে একটা শব্দ নিয়েই আক্ষেপ করে, যদি। যদি আমিও বলি, সত্যি যদি সে সময় থাকতে বুঝতো তাহলে অসময়ের এই রোদন তাকে ভাসাতে পারত না, আর সেও এতটা ডুবে যেত না। এবার যে তাকে ডুবে ডুবেই বাকি জীবনটা বেঁচে থাকতে হবে, এটাই তার ভাগ্যে লেখা ছিল। সে সময়ের মূল্য বুঝল না যে এই রোদন তার প্রাপ্য।